আরই হয় নাকি? ইলাস্ট্রেশন 2 থেকে দেখ। ইলাস্ট্রেশন 2-তে ক্যাপিটাল স্ট্রাকচার, যার মধ্যে কয়টা উপাদান থাকবে? সর্বোচ্চ 2টা। এখন এই ক্যাপিটাল স্ট্রাকচার এখানে এই মোট 7টা অপশন আছে, তার মানে 7টা ক্যাপিটাল স্ট্রাকচার আছে। ক্যাপিটাল স্ট্রাকচার এর মধ্যে অপটিমাম কোনটা, এটা হলো প্রশ্ন। ডিটারমাইন অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন অপটিমাম হওয়ার জন্য 2টা শর্ত পূরণ করতে হবে, 2টার যে কোনো একটা, বি দ্বারা অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। যদি বির পরিমাণ ম্যাক্সিমাম হয়, যেমন এখানে অপশন আছে মোট কয়টা? 7টা। তার মানে 7টা ক্যাপিটাল স্ট্রাকচার আছে। কোথায় আছে এটা পরে দেখা গেছে। তো এই 7টার মধ্যে যেটার বির পরিমাণ সবচেয়ে বেশি হবে এটাই কী হবে? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তার মানে এই গেল একটা শর্ত, যে ফার্মের ভ্যালু দ্বারা নির্ধারণ করা যায় যে কোনটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আর এটা হলো 2 নম্বর, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এটা যার কম হবে, সবচেয়ে কম হবে, তাহলে ওইটা কী হবে? অপটিমাম। বুঝতেছে কথা? যদি ফার্মের ভ্যালু দ্বারা যাচাই করি তাহলে দেখতে হবে কোন ক্যাপিটাল স্ট্রাকচারে ফার্মের ভ্যালু সবচেয়ে বেশি, তাহলে ওইটাকে আমরা কী বলবো? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আর যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দ্বারা যাচাই করি তাহলে দেখতে হবে কোনটার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম। আর এটা মনে রাখা তো সহজ। ভ্যালু এটা তো একটা পজিটিভ বিষয়, এটা বেশি হওয়াটা ভালো। আর যদি কস্ট হয়, খরচ, কম হওয়াটা ভালো। এখন দেখ, এখানে এটা বের করবো বেনকিউ কোম্পানি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। তো এখানে ভি নাই, কারণ ভি যদি বের করতে হয় তাহলে কী লাগবে বলো? পুরো অঙ্কের ভিতরে কোথাও বন্ড, ডিবেঞ্চার, এর টাকার পরিমাণ দেয়া আছে নাই। আবার ভ্যালু অফ ইকুইটি, ভ্যালু অফ স্টক দেয়া আছে নাই। তার মানে ভি দিয়ে কাজ হবে না। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বের করতে হবে কী দ্বারা? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে? এখন আমরা তাহলে দেখব কোনটার 7টা অপশনের মধ্যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কার সবচেয়ে কী হয়? কম হয়। তাহলে ওইটাকে আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলব। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যদি বের করতে হয় তাহলে তার মধ্যে কয়টা কস্ট থাকে? 2টা। এই যে আছে কেই, এগুলো সব কেই দেয়া আছে। আবার কি থাকবে? কে ডি থাকবে। ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, কে ই এস বাই পি। যখন কে ই তখন কি আসবে? এস প্লাস কে ডি যখন আসবে তখন। এখন দেখো কে ই তো এই যে দেয়া আছে, তারপরে কে ডি দেয়া আছে। এখন যেই ভি নাই, মানে বন্ড আর স্টক ইকুইটি না থাকার কারণে বিকে বাদ দিলাম, তো সেই বি আর এস তো এখানেও আছে, তাই না? এই যে এখানে বির মান এখন লাগবে, তারপর এই যে বির মান লাগবে, এসের মান লাগবে। এগুলো পাওয়ার জন্য এখানে কিছু প্রপোর্শন বা রেশিও দেওয়া আছে। সরাসরি টাকার ফিগার দেওয়া নেই, রেশিও দেওয়া আছে। তোমরা আগে বলো যে বি ইকুয়াল যদি বি প্লাস এস হয়, ঠিক আছে? আর ধরো এই বি 500 টাকা, আর আমি যদি বলি যে বন্ড 300 টাকা, তাহলে বলো তো স্টক কত টাকা? 200 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে পার্সেন্টেজে বলি। পার্সেন্টে বললে এই 500 ইকুয়াল এখানে কী লিখবো? 100% ইকুয়াল। ধরো এখানে বি 70%, তাহলে বলো তো এস কত পার্সেন্ট? 30%। আচ্ছা, এবার যদি দশমিকে লিখি তাহলে বুঝতেছো সবাই? যদি দশমিকে লিখি তাহলে 100% ইকুয়াল কত লিখবো? 1। আর 70% ইকুয়াল কত লিখবো? 0. না,
0.7 অথবা 70, তাহলে আর একটু সহজ। 70 দরকার তো, প্লাস 0.3, তাহলে দশমিকে লিখলে এইভাবে, পার্সেন্টে এভাবে, আর টাকা লিখলে এভাবে। আমাদের এখানে এই দশমিকটা দেওয়া আছে, দশমিকটা দেওয়া আছে, প্রপোর্শন লেখা আছে। এখন বলো যে প্রপোর্শন তো দেওয়া আছে, কয়টার প্রপোর্শন দেওয়া আছে? একটা। কিসের প্রপোর্শন দেওয়া আছে? ডেট। ডেট মানে কিসের প্রপোর্শন? বি, বন্ডের প্রপোর্শন দেওয়া আছে। প্রপোর্শন বলতে রেশিও দেওয়া আছে, রেশিও। তাহলে আমরা একটা টাকা জানলে যেমন আরেকটা বের করতে পারি, একটার পার্সেন্ট জানলেও আরেকটার পার্সেন্ট বের করতে পারি। তাহলে বলো এই কলামটা যদি পুরো বির হয়, তাহলে আরেকটা কলাম দরকার আছে কি? ওই কলামটা এখানে দেয়া নেই, সেটা হলো এস। আমরা কি টাকা হিসাব করবো না এখন দশমিক হিসাব করবো? দশমিক হিসাব। ফর্মুলাটা তো সামনে আসে, তো কে ও কে ই এস বাই বি প্লাস কে ডি বি বাই বি। তো এখানে আমাদের এইটার তথ্য আছে, কে ডির তথ্য আছে, আবার কিসের তথ্য আছে? বির তথ্য আছে। এই যে বির কলামে দিতে আছে। এখন বলো বি যদি 0 হয়, বি মানে এই যে বন্ড যদি 0 হয়, তাহলে বলো তো এস কত? 1। তার মানে এই ফার্মে কোনো ঋণ নাই, পুরোটা কি আছে? শেয়ার আছে। আচ্ছা, মিলেন এই যে বি ইকুয়াল, এইটা হলো বি এর কলাম, এইটা হলো এস এর কলাম। তাহলে বলো এখানে এস কত হবে? 0.9, কারণ এই 0.1 আর 0.9 মিলে কত হবে? 1 হবে। 0 আর 1 মিলে কত? এখানে 1। এখানে 0.2, এখানে কত হবে? 0.8 হবে। এখানে 7, এখানে 0.6। তো এখানে এস এর ইকুইটি স্টকের রেশিও দেয়া নেই, কিন্তু বের করার উপায় দেয়া আছে। তোমরা ধরো এখানে 10, বললাম যে মেয়েরা 6 জন, তাহলে ছেলেরা কত? 7। এবার এখান থেকে যেটা পাওয়া গেল সেটা হলো এই কলামটাকে, তাহলে আমরা কি নামে বলবো? এটা কি শুধু বি হবে নাকি বি বাই বি হবে? বি বাই বি। শুধু বির মান না, কেন শুধু বির মান না? যে বি ইকুয়াল, আমি যে বললাম বি প্লাস এস, বি প্লাস এস, এখানে ছিল 500, আর 5 7 35, 350, আর এখানে 150, ঠিক আছে? তাহলে বলো তো এখানে লিখবো কত পার্সেন্ট? 70%। এখানে লিখবো কত পার্সেন্ট? 30%, ঠিক আছে? অর্থাৎ 0.30। এখন এই 0.70 এটা কি বি বলবো নাকি বি প্লাস বি বলবো? বি বাই বি বলবো, বি বাই বি। আর এটা কি বলবো? এস বাই বি। কীভাবে এস বাই বি? এখন 350 ভাগ 500 কত হয়? 0.70। আবার 150 ভাগ 500 কত হবে? তার মানে 0.30 আর 0.70 যে আসে শুধু বির দ্বারা নাকি বিকে ভি দ্বারা ভাগ করলে? আবার 0.30 যে আসে শুধু এস এর মান না, এসকে ভি দ্বারা ভাগ করলে? এসকে ভি দ্বারা ভাগ, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এখন এটাকে সামারাইজ করি যে এই কলামটা হলো ভি বাই ভি এর, আর সামনে যে কলামটা আসছিল এটা এস বাই, এবার ফর্মুলাটা 0 কে ই এস বাই বি প্লাস কে ডি বি বাই বি। এখন বলো কে এর মান এই যে এখানে, কে ডির মান এই যে এখানে, এস বাই বি এর মান এই যে এখানে, আর বি বাই বি এর মান, ঠিক আছে? তাহলে আমাদের কলাম একটা কলাম বাড়তি করতে হবে, ঠিক আছে? প্রপোর্শন অফ ইকুইটি, এই কলামটা বাড়তি করতে হবে। প্রপোর্শন অফ ডেট দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, প্রশ্নে এটা দেওয়া ছিল, কেই দেওয়া ছিল, কে ডি দেওয়া ছিল, আগে ইকুইটি লিখলাম কেন? কারণ ফর্মুলার মধ্যে আগে কী দেওয়া আছে? এস দেওয়া আছে। তুমি পরে লিখলে অসুবিধা নেই। তো আমি প্রথম 2টা অপশনের সলিউশন বের করে দিচ্ছি, তোমরা বাকিগুলো করো। দেখানো হলো যে এই রেশিওগুলো এই কলাম থেকে, এই জন্য মার্ক করো। তাহলে 2টা ক্যালকুলেশন দেখাইলে বাকিগুলো তুমি এই শেষের পার্সেন্টটা দিই। এখন বলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল
সবচেয়ে কম আসছে কার? হুম? ঠিক আছে? তাহলে 2 নম্বরে সবচাইতে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম 12.8%। এখন কম এটা, তার মানে এটাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচারটা কোথায় থাকে? ক্যাপিটাল স্ট্রাকচার হলো এখানে, সেখানে ইকুইটি এস কত পার্সেন্ট? 90%, প্লাস বি কত পার্সেন্ট? 10%। তার মানে 100 টাকার মধ্যে তুমি ঋণ নিবা 10 টাকা, আর শেয়ারের মাধ্যমে ফাইন্যান্সিং করবা 90 টাকা। এটা যদি করো তাহলে খরচ সবচেয়ে কম হয়। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কনসেপ্টটা বুঝতে পারছো? এটা অপটিমাম হইল সবচেয়ে খরচ কম হওয়ার দ্বারা। আর রেশিও পাইলাম 0.9, 0.1, 90%, 10%। মানে কি? মানে 90 টাকা ফাইন্যান্স করবা শেয়ারের মাধ্যমে, আর 10 টাকা ফাইন্যান্স করবা ঋণপত্রের মাধ্যমে। ইলাস্ট্রেশন 3 করা হয় নাই তো কারটা দেখ, যাক এখানে দেখো প্রথম দিকের কয়েকটা ধারাবাহিকভাবে from the following selected data determine value of firms aim and n। দুই ফার্মের ভ্যালু বের করতে হবে। ফার্ম দুইটা দেয়া আছে, aim and n belonging to the homogeneous risk class under net operating approach। তাহলে এখানে ফার্ম কয়টা? এম আর। তাহলে তোমরা বলো তো কোন ফার্মটা লিভার্ড আর কোনটা আনলিভার্ড? এমটা লিভার্ড। কীভাবে? ঠিক আছে বলো। বি আছে কোথায়? বি লেখা নেই তো, ইন্টারেস্ট আছে। এম ফার্মটা লিভার্ড ফার্ম, কারণ তার ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট আছে মানে অবশ্যই বন্ড আছে, ইন্টারেস্ট আছে, এই জন্য এটা লিভার্ড ফার্ম। আর এন তার ইন্টারেস্ট নাই, তার মানে লিভারেজও নাই, তাহলে এটা কী ফার্ম? আনলিভার্ড। আর হোমোজেনিয়াস রিস্ক ক্লাস মানে দুই ফার্মেরই ঝুঁকির মাত্রা একই রকম। ঝুঁকি নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। মানে সিগমা নিয়ে আলাপ এখানে নেই, সিবি নিয়ে এখানে কোনো আলোচনা, এগুলো সব চ্যাপ্টার 2 গেছে। এই জন্য রিস্ক ক্লাস যে হোমোজেনিয়াস একই রকম এটা বলতেছে। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 20%। কিসের মান? কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কিসের মান? 20%। কে ইর মান, তাই তো? Which of the following two firms has an optimum capital structure under net operating income? নেট ইনকাম। তাহলে এখানে এই দুইটা ফার্মের মধ্যে এর আগে তো আমরা 7টা অপশন দিয়ে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বাছাই করছি। কী দ্বারা বলো তো? কে ও দ্বারা। এখন এই দুইটা ফার্মের মধ্যে ক্যাপিটাল স্ট্রাকচার তো জানা আছে যে এম ফার্ম যেহেতু লিভার্ড তার বিও আছে, এসও আছে। আর এন ফার্ম যেহেতু আনলিভার্ড তার মানে তার কী আছে? শুধু এস আছে। এখন এর মধ্যে দুইটার মধ্যে অপটিমাম কোনটা? তাহলে অপটিমাম বাছাই করার শর্ত কয়টা? দুইটা। ভ্যালু অফ ফার্ম দ্বারা বাছাই করা যায়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দ্বারা। তাহলে শুরু করি। ভ্যালু অফ ফার্ম বি প্লাস এস। তো বি প্লাস এস, বি দেয়া আছে এম ফার্মের, বি দেয়া নেই। কী দেয়া আছে? ইন্টারেস্ট দেয়া আছে। আচ্ছা তোমরা বলো যে কিসের উপর 15% ইন্টারেস্ট ধরলে 75,000 টাকা হয়? যদি দেয়া না থাকে ভির মান, তাহলে এই ফর্মুলা দিয়ে ভির মান বের করবো, ইন্টারেস্ট ভাগ বলো কত আসছে? এন ফার্ম, এন ফার্মের বিল বলো। এন ফার্মে বন্ড আছে নাই, তাহলে শুধু কিসের মান বের করতে হবে? এসের মান।
এন ফার্মের ইন্টারেস্ট আছে এখানে, তাহলে ফার্মের ভ্যালু বের করবে। এবার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, ফার্মের ভ্যালুতে এই ভ্যালু অনুযায়ী কোন ফার্মটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার? ফার্মের ভ্যালু যেই ফার্মের ভ্যালু বেশি, ভ্যালুর দিক থেকে বিবেচনা করলে ফার্মের যার ভ্যালু বেশি হবে ওই ফার্মটার কী আছে? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কোন ফার্মে? এম ফার্মের এস কত? এটা কোথায় আছে? ঠিক আছে, এম ফার্ম করার সময় এর দিকে কাটানো যাবে 7,50,000 এম ফার্মের এস না? লেখো কি বলো? ঠিক আছে, এবার এল ফার্ম, তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এম ফার্ম 18%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এন না? তাহলে এখানে কে ই এস বাই বি প্লাস কে বি বাই বি। বলো এই ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে গেলে এগুলো লাগবে কোনো কাজে? এই ফার্মের এস যা, বিও তো তাই, ঠিক না? এন ফার্মের ভ্যালু যা, এসও তো তাই, মানে আসি শুধু এস। তাহলে এখানে উপরে 1 নিচে 1, তার কিছু থাকে না। তো কেই কত পার্সেন্ট? 20%। এন ফার্মের কে ই যা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও তাই 20%। ঠিক আছে, এখন বলো কার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আছে? এম এর 18% আর এর 20%, তাহলে অপটিমাম কার? লেখ 4 নম্বর দেখ, এগুলো সবগুলো কে ইর মান। কে ইর মান 10% কখন? যদি কোনো ঋণ না থাকে। কে ইর মান 11% যখন 4 লাখ টাকা ডিবেঞ্চার। কে ইর মান 13% যখন 6 লক্ষ টাকা ডিবেঞ্চার। এখন বলো ডিবেঞ্চার না থাকলে তো আর কে ডি নাই, তাই না? ডিবেঞ্চার থাকলে কে ডি আছে কি না? আর থাকবে তো, ইন্টারেস্ট রেট থাকবে না? এই 4 লক্ষ টাকা ডিবেঞ্চারের জন্য, এই 4 লক্ষ টাকা ডিবেঞ্চারের জন্য কে ডি কত পার্সেন্ট? আর 6 লক্ষ টাকা ডিবেঞ্চারের জন্য কে ডি কত পার্সেন্ট? 6%। কে ডিটা ওই ডিবেঞ্চারের সাথে উল্লেখ করে না। সাধারণত ডিবেঞ্চারের সাথে যে রেটটা থাকে ওইটাকে আমরা কি বলি? ডিবেঞ্চারের সাথে। এভাবে ছিল না তোমাদের ওই যে দীর্ঘমেয়াদী দায় করার সময় 10% টাকা 2 লাখ ডিবেঞ্চার, এভাবে ছিল। তো ডিবেঞ্চার 2 লক্ষ টাকা 10%, এটাই কেডির মান ছিল, ইন্টারেস্ট রেট। কিন্তু এখানে ডিবেঞ্চারের সাথে যে রেট দেওয়া আছে এটা কি ইন্টারেস্ট রেট নাকি কস্ট অফ ইকুইটি? কস্ট অফ ইকুইটি, ওই শর্তটা দেওয়ার কারণে। তাহলে কেডি আছে কোথায়? নিচে দেওয়া আছে, একটা 5% আর একটা 6%। তাহলে ডিবেঞ্চার আছে 2টা, ইন্টারেস্ট রেটও 2টা। প্রথমটায় ডিবেঞ্চারও নেই, ইন্টারেস্ট রেটও। ক্লিয়ার? এখন বের করতে হবে ওই 3টা। এই 3টাকে আমরা একসাথে বের করব এক টেবিলের মাধ্যমে, এক শখে। এই আরেকটা ফর্মেট, স্টেটমেন্ট ফর্মেটে তুমি একসাথে সব বের করবে, যে ভ্যালু অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে? অপশনে কী ছিল না? ঋণ ছিল না। আরেকটা অপশনে ঋণ ছিল কয় টাকা? 4 লাখ। যখন ঋণ 4 লাখ তখন ইন্টারেস্ট রেট কত? 5%। যখন ঋণ 6 লাখ ইন্টারেস্ট রেট 6%। এরপরে তুমি ধারাবাহিকভাবে সাজাইবে। এই স্ট্রাকচারটা খেয়াল রাখবে। প্রথমে এনওআই অথবা ইবিআইটি দ্বারা শুরু করবে। ইবিআইটি, এরপরে এই আইটা বাদ দিবে, এই আই ইন্টারেস্ট বাদ দিবে। ইন্টারেস্ট যার আছে বাদ দিবা, যার নাই বাদ দিবে না, আসবে নেট ইনকাম। আর কস্ট অফ ইকুইটি দেওয়া আছে তো,
তিনটা, 10%, 11%, 13%। এরপর বাকি তো ফর্মুলা দিয়ে আছে, এস কীভাবে বের করবা, বি বের করবা। এই জায়গায় কত টাকা ইন্টারেস্ট? এই জায়গায় তো ঋণই নেই, ইন্টারেস্ট আসবে কোথেকে? আর এখানে ইন্টারেস্ট কত? 4 লাখের কত পার্সেন্ট? কত? 20,000। এখানে ইন্টারেস্ট কত? 6 লাখ, 6 লাখ 36,000 নাকি? এবার নেট ইনকাম বের করো, 2 লাখ। আর এখানে বি আসছে কত? কি বি নাই? এই যে বি প্লাসের যোগ করো, এই যে এইটাই বি আসছে কত? এখানে এস কত? 20 লাখ না? 20 লাখ। তাহলে এখানে বি কত? ভি, এই যে ভি, এই ভি কত? ভি নাই, বের করো। বি বের করবো কীভাবে? বি প্লাস এস। তাহলে বি আছে? বি নাই, আছে কি? তো তাই তো বি। যদি এ বি না থাকে, ঠিক আছে, তাহলে এবার বলো এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত হবে? 10%। এই যে এনওয়াই হইল 2 লাখ, আর ভি কত? 20 লাখ। 2 লাখ ভাগ 20 লাখ গুণ 100 কত হয়? 10%। এটা আসছে কিভাবে বুঝতে পারছো? এই যে এটা হলো বি, আর এটা হলো এস। ঠিক আছে, তাহলে 4 নম্বর শেষ হয়েছে আমাদের লেখা শেষ না সবার? লেখা শেষ। বি, ভি বেশি কার? কোন অপশনে ভি বেশি? ঋণ না নিলে, না 4 লক্ষ ঋণ নিলে, না 6 লক্ষ টাকা ঋণ নিলে? 4 লক্ষ টাকা ঋণ নিলে ফার্মের ভ্যালু সবচেয়ে বেশি হয়, এবং 4 লক্ষ টাকা ঋণ নিলে ফার্মের কস্ট সবচেয়ে কম হয়। তাহলে অপটিমাম অপশনটা কোনটা? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হলো যখন তুমি ঋণ নিবা 4 লক্ষ টাকা। এই পর্যন্ত নেই। এবার 5 নম্বর হোমওয়ার্ক থাকে, খুব সহজ। ভ্যালু অফ ইউ ফার্ম, আনলিভার্ড ফার্ম, ভ্যালু বের করবো। এল দ্বারা লিভার্ড ফার্ম, ফার্মের নাম ব্যবহারই করছে ইউ আর এল। তো 5 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে কি?